গত বছর আনঅফিশিয়াল মার্কেটে Motorola Edge50 ফিউশনটা দুর্দান্ত জনপ্রিয় ছিল। মানে জনপ্রিয় বলতে এমন অবস্থা, শেষমেশ আমি দেখলাম যে ব্যবসায়ীরা এই ফোনটা প্রথমত 32,000 টাকায় বিক্রি করতেছিল, পরে 36,000 টাকা দাম করে ফেললো। এত পরিমাণে এই ফোনটার ডিমান্ড ছিল। এবং 2025 সালে এসে এই সময়ে একটা কোম্পানির যে কোনো স্মার্টফোন কোম্পানির আসলে মার্কেটে কম্পিট করা কিন্তু আসলেই অনেক কঠিন। অন্যান্য ব্র্যান্ড যে পরিমাণে আসলে প্রভাব বিস্তার করছে মার্কেটে, তবে সেই জায়গা থেকে আমি দেখলাম যে Motorola যেভাবে আসলে তারা আগাচ্ছে বা তাদের যে স্ট্র্যাটেজি সেটা একদম নেক্সট লেভেলের। অলরেডি তারা 2025 সালে কিন্তু তাদের ইকোসিস্টেম বিল্ড করার মতো সাহস তারা নিচ্ছে, যেখানে তারা Motorola ল্যাপটপ রিলিজ করছে, ট্যাব রিলিজ করছে, ভাস করা ফোন সবই তারা রিলিজ করতেছে এবং তাদের সফটওয়্যারও কিন্তু অন্য লেভেলের। অলরেডি আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন এবং গত বছরের ফোনগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে বিক্রি হয়েছে। সো সেটার একটা সাকসেসর অর্থাৎ Motorola Edge50 ফিউশনের সাকসেসর কিন্তু অলরেডি মার্কেটে এসে গেছে 60 ফিউশন। এটার রিভিউ অলরেডি আপনারা হয়তো দেখে ফেলছেন, তবে আজকে একদম ডিটেইল একটা রিভিউ হতে যাচ্ছে। সো ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে। অনেকেই বলেন যে ভাই ভিডিওটা তো বড় করেন কেন, একটু ছোট করেন। সো ভাই, যখন আপনি আসলে একটা ফোন কিনতে যাবেন, হয়তো বা আপনি কিনবেন না, যারা আসলে ফোন কেনার জন্য ভিডিওটা দেখবে তারা কিন্তু একদম বিস্তারিত খুঁটিনাটি দেখতে চাই। সো তাদের জন্য আসলে আমার মনে হয় যে সময় নিয়ে এগুলো জানানো উচিত। আর যদি মনে হয় যে ছোটখাটো ভিডিও বা এমনি নর্মালি দেখতে চান, তাহলে অনেক ভিডিও আছে, সেগুলো আপনি দেখতে পারেন। তবে আমার মনে হয় যে কেনার আগে আসলে একদম কমপ্লিট একটা রিভিউ দরকার। সো কমপ্লিট ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো এই মুহূর্তে। যদি আপনারা কেউ আসলে 36,000 টাকার আশেপাশে এই ফোনটা কিনতে চান, তাহলে আপনার ডিসিশনটা আসলে সহজ আছে কিনা, বা এই ভিডিও যদি আপনারা 2-3 মাস পরে দেখেন, তখন হয়তো বা অ্যারাউন্ড এই ফোনটা আসলে 32,000 টাকা হয়ে যাবে, তখন আসলে ফোনটা কেমন হবে সেই পার্সপেক্টিভ থেকে আপনাদেরকে আজকে শেয়ার করব। এই ফোনটা এখন আপনারা কিন্তু অ্যারাউন্ড 36,000 টাকা এমকে মোবাইল পয়েন্টে কিনতে পারবেন। শুধুমাত্র এই ফোন না, যে কোনো ব্র্যান্ড নিউ ফোন অথবা পুরাতন ফোন যদি কিনতে চান, ইভেন আপনার হাতের ফোন যদি এক্সচেঞ্জ করতে চান বা বিক্রিও করে দিতে চান, তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে। যারা ঢাকার বাইরে আছেন তারা ডেফিনেটলি তাদের সাথে কিন্তু যোগাযোগ করে অনলাইনে হোম ডেলিভারিও পেয়ে যেতে পারেন। সো ফার্স্ট অফ অল যদি ফোনটার বক্স কন্টেন্ট দিয়ে শুরু করতে চাই, Motorola কিন্তু এই যে এরকম একদম পরিবেশ ফ্রেন্ডলি আসলে একটা বক্সে ফোনটা অফার করে। সো Motorola গতবার যেটা করছিল যে ফোনের ভিতরে স্ক্রিন প্রোটেক্টর কোনো মডেলে এবং সব মডেলেই কভার প্রোভাইড করছিল, তবে এবার তারা আসলে সেই জায়গা থেকে পিছিয়ে গেছে, যে কারণে আমার খানিকটা খারাপই লাগছে যে Motorola সেই জায়গা থেকে জাস্ট 68 ওয়াটের একটা চার্জার এবং একটা টাইপ সি থেকে টাইপ সি কেবল দিয়েছে। অলরেডি কিন্তু আমরা লুজিং সামথিং হিয়ার। একটা ফোন যখন আসলে ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়, তারা সবকিছু দেওয়া বন্ধ করে দেয়, কারণ তারা জানে যে এনিওয়ে তাদের মানুষ আসলে ফোন কিনবে। তবে ফোনটা ডিজাইন সেগমেন্টে আসলে এখানে আপনারা যদি এর আগের Motorola Edge50 Neo 50 বা 50 Pro ফোনগুলো দেখে থাকেন, তাহলে এখানে খুব বেশি ডিজাইন ল্যাঙ্গুয়েজে চেঞ্জ পাবেন। এবং Motorola কিন্তু এই কাজটা করতেছে যে তাদের সব লাইন আপে আপনি ল্যাপটপ বলেন বা তাদের যে ট্যাব রিলিজ করছে, বা আপনি যে কোনো মডেলের ফোন দেখলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন ইজিলি যে এটা Motorola ফোন। সিমিলার একটা ডিজাইন তারা অফার করে, পিছনে খুব সুন্দর একটা লোগো। এই ডিজাইন ল্যাঙ্গুয়েজটা আমার কাছে মনে হয় যে অনেকেরই পছন্দ, আমারও পার্সোনালি পছন্দ। গতবার কিন্তু এখানে জাস্ট 2টা ক্যামেরা বাম্প ছিল, আর এখানে এবার কিন্তু 4টা আপনারা মডিউল দেখতে পাচ্ছেন এবং এই ডিজাইনটা গতবারের 50 Pro বা 50 মতোই কিন্তু করছে। সো এখানে কিন্তু আপনারা 3টা সেন্সর দেখতে পাচ্ছেন। তবে অন্যান্য ফোন কোম্পানিগুলো কি করে যে এইরকম বাজেট সেগমেন্টের ফোনগুলোতে 3-4টা করে সেন্সর দিয়ে থাকে এবং তার মধ্যে আননেসেসারি ম্যাক্রো বা ডেপথ সেন্সর লাগায় রাখে। Motorola যে কাজটা করছে সেটা ভেরি ইউনিক এবং খুবই ইম্পর্টেন্ট। আমরা ইউজার হিসেবে সেটার পোটেনশিয়ালিটি পাচ্ছি। থার্ড যে সেন্সর, এটা মূলত একটা এম্বিয়েন্ট সেন্সর। সো এই সেন্সরটা মূলত লাইটটাকে ক্যাপচার করে, এনভায়রনমেন্টাল যে ডেটা আছে সেটা ক্যাপচার করে। সো এটার বিস্তারিত আপনারা ক্যামেরা সেগমেন্টে জানতে পারবেন, তাহলে বুঝতে পারবেন যে এটার আসলে পোটেনশিয়ালিটি কি। সো এখনো ডিজাইনে যে জিনিসটা বলতেছিলাম যে এইটার ডিজাইন যেটা আছে খুবই স্লিম, এটা বড় ডিসপ্লের একটা ফোন এবং এত বিগার সাইজের একটা ব্যাটারি আছে, টু বি এক্সাক্ট 5500 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি আছে। তারপরেও এই ফোনটা হাতের মধ্যে এত লাইট ওয়েট এবং এত কমফোর্টেবল এবং কম্প্যাক্ট লাগে, সারপ্রাইজ হবেন আপনি। কোনোভাবে বিশ্বাস হতে চাইবেন না এত বিগার স্পেসিফিকেশনের ফোনও এত সুন্দর কমফোর্টেবল এবং কম্প্যাক্ট হইতে পারে হাতের মধ্যে। সো ডিজাইনের জায়গা থেকে সাবজেক্টিভ হইতে পারে, তবে আমার কাছে মনে হয় যে মোস্টলি এই জিনিসটা আসলে আপনারা প্রিফার করবেন। বিল্ড ম্যাটেরিয়ালে যে জিনিসটা হচ্ছে যে তারা কস্ট কাটিং করে, ডেফিনেটলি যে বাজেটের ফোন আপনারা কিনতেছেন 32,000 টাকার সেগমেন্টের যদি ফোনের কথা আমি চিন্তা করি, তাহলে অনেক কিছু আসলে কস্ট কাটিং করতেই হয়। সো সেই জায়গা থেকে বিল্ড ম্যাটেরিয়াল তারা কস্ট কাটিং করছে। সামনে যে ডিসপ্লে প্রোটেকশনের গ্লাসটা দেখতে পাচ্ছেন, এটা মূলত গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন, আর পিছনের এটা হলো ইকো লেদারের ফিনিশ, আর টোটাল ফ্রেমটা হলো প্লাস্টিকের ফ্রেম। সো এই প্লাস্টিকের ফ্রেমটা দেখতে মেটালিক একটা কোটিং করা আছে, দেখতে খুবই প্রিমিয়াম আছে। তবে লম্বা সময় ধরে ব্যবহার করলে এটাতে কিন্তু ভাই কালার উঠে যাবে বা স্ক্র্যাচ পড়ে যাবে এরকম। পিছনে যে ইকো লেদারের ফিনিশ, এই জায়গায় আসলে যে কনসার্নের ব্যাপার সেটা হচ্ছে তারা তো এবার আসলে কভার দেয়নি। সো কভার না দেওয়ার কারণে এইটাতে ডেফিনেটলি আপনার অন্য আফটার মার্কেটে কভার কিনে না দরকার। সো সেটা মার্কেটে আসতে একটু সময় লাগবে। আবার এখানে কিন্তু ভাই পলি প্রোটেক্টর দাঁড়ায় না, আপনি পিছনে যে পলি লাগাবেন সেটা হয় না। এই যে আপনার লেদার ফিনিশের কারণে এরপরে পলি দাঁড়ায় না। সো
এইটা খুব যত্ন করে চালাইতে হবে ইনিশিয়ালি, যতদিন আসলে আপনি কভার না পাচ্ছেন, কারণ এখানে প্রচুর পরিমাণে ময়লা দাঁড়ায় যায় ভেরি ইজিলি। লাইক আমি কয়েকদিন ধরে চালাচ্ছি, দেখেন আপনারা ক্যামেরা বাম্পের এখানে দেখলে বুঝতে পারবেন যে খানিকটা আসলে ময়লা পড়ে গেছে। এই ফোনটাতে কিন্তু IP68 69 এর রেটিং রয়েছে, ইভেন মিলিটারি গ্রেডের সার্টিফিকেশন রয়েছে, লাইক খুবই ডিউরেবল আছে, পানি টানি লাগলে কিছুই হবে না। তারপরেও বলতে পারি যে এইটার যে পিছনের ম্যাটেরিয়াল আছে তার জন্য লং টাইম ইউজের ক্ষেত্রে এটার একটা ইফেক্ট কিন্তু ডেফিনেটলি পড়বে। সো এক্সট্রা কেয়ারফুল হইতে হবে অন্যান্য ফোনগুলো থেকেও। এবং ফোনটার পোর্টস এন্ড বাটনে যদি আসি, ভেরি সিম্পল, একদম উপরে ডলবি অ্যাটমস লেখা আছে, অর্থাৎ এটাতে ডলবি অ্যাটমস সাপোর্ট করে এবং স্টিরিও স্পিকার আছে। এইটার সাউন্ড কোয়ালিটি ভাই মানে নেক্সট লেভেলের। মটোরোলার ফোনগুলো কিন্তু আমরা মেইনলি পারচেস করে থাকি এই বাজেটে, বিশেষ করে ক্যামেরা, ডিসপ্লে, অর্থাৎ ডিসপ্লে মিডিয়া এনজয় করার জন্য। সো সেই জায়গায় এটা খুবই ভালোভাবে তারা আসলে এক্সিকিউট করতে পারছে, বিশেষ করে সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত লেভেলের। এবং এই উপরে কিন্তু এখানে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে, আর ডান পাশে উপরে এখানে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন দেখতে পাচ্ছেন, এবং ভিডিও রেকর্ড করার জন্য মাইক্রোফোনটাও এখানে দেখতে পাচ্ছেন। সো এই যে আপনার ফ্রেমটা না ফোনটার, এটা খুবই স্লিম, যে কারণে এই বাটনগুলো একদম স্লিম, ছোটখাটো হয়ে থাকে। আমার মনে হয় যে এখানে একটু কম্প্রোমাইজ আপনার কাছে মনে হইতে পারে, লাইক ক্লিক করার ব্যাপারটা একটু প্রিমিয়াম যদি হইতো বা একটু বিগার হইতো তাহলে আরো একটু আসলে খাপে কাপ হইতো। এবং একদম বটমে যদি দেখেন, এখানে 68 ওয়াট সাপোর্টেড একটা টাইপ সি পোর্ট দেখতে পাচ্ছেন, ডুয়াল সিমের একটা স্লট রয়েছে যেটা মূলত হাইব্রিড সিম স্লট। সো এই ফোনটাতে আপনারা বাই ডিফল্ট এখন 256 জিবি স্টোরেজ পাচ্ছেন, তবে তারপরেও মটোরোলা কিন্তু এখানে মাইক্রো এসডি কার্ড দেওয়ার মতো একটা ক্যাপাবিলিটি তারা দিয়ে রাখছে। সো আপনার যদি স্টোরেজ দরকার হয় সেটা কিন্তু আপনি করতে পারতেছেন। তবে দেখেন এবার স্যামসাং এর মতো কোম্পানি তারা A36 এ এসে সেই মাইক্রো এসডি কার্ডের স্লটটা ফালাই দিছে। সো অন্যান্য কোম্পানি যখন আসলে জিনিসপত্র ফালাই দিচ্ছে, সেই জায়গায় মটোরোলা কিভাবে তাদের ছোট ছোট ফোনগুলোতে বিভিন্ন ফিচারগুলো ঢোকানো যায় সেটা কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে। সো যে কারণে ডেফিনেটলি তাদেরকে অ্যাপ্রিশিয়েট করতেই হবে। এবং ফোনটা ডিসপ্লেতে একটু মুভ অন করতে চাই, যেটা বলছিলাম যে প্রথমেই মটোরোলার ফোনগুলো আসলে ডিসপ্লের জন্য একটা স্পেশালিটি হয়ে থাকে, তাদের ফোনগুলো কার্ভ ডিসপ্লে দিয়ে থাকে, আবার ফ্ল্যাট ডিসপ্লের একটা ফোন দিয়েছে, তবে ডিসপ্লেগুলো ভেরি কালারফুল হয়ে থাকে, এনজয় করা মানে মিডিয়া এনজয় করা বা গেমিং করার জন্য নেক্সট লেভেলের হয়ে থাকে। সো এখানে আপনারা পাচ্ছেন 6.67 ইঞ্চির একটা POLED ডিসপ্লে। সো এখানে মূলত 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, সো HDR10+ সাপোর্ট করা সহ বিস্তারিত সবকিছু আছে। এই ডিসপ্লেটা একটা স্পেশালিটি এবার আছে, সেটা হচ্ছে যে অন্যান্যবার তাদের সাইডে কার্ভ থাকে, বাট এবার কিন্তু কোয়াড কার্ভ, লাইক চারি সাইডে ডিসপ্লেটা কার্ভ আছে। আপনি যদি উপরে চিন বেজেলের এখানে খেয়াল করেন তাহলে সাইড থেকে দেখলে বুঝতে পারবেন যে সব দিকেই ফোনটা একটু কার্ভ করা। সো এইটা দেখতে কিন্তু বেশ ফিউচারিস্টিক এবং প্রিমিয়াম লাগে, বাট এটা প্র্যাকটিক্যাল না। প্র্যাকটিক্যাল না কি কারণে, সেটা হচ্ছে যে এটার প্রোটেকশনের ক্ষেত্রে কিন্তু ভাই প্রবলেম আছে, পড়ে গেলে কিন্তু ভেঙে যাওয়ার পসিবিলিটি আছে। আর একটা জিনিস হচ্ছে যে এটার স্ক্রিন প্রোটেক্টর আসলে ঠিকঠাক মতো পাওয়া যাবে না। এবার আরো একটু কঠিন হয়েছে, বিকজ চারি সাইডে কার্ভ হওয়ার কারণে আপনারা ঠিকঠাক মতো আসলে পলিটলি লাগায় মজা পাবেন না। সো সেইটা অ্যালার্মিং হইলেও ডিসপ্লের এক্সপিরিয়েন্সটা ভাই দেখলে আপনার পছন্দ হবে। 120 হার্টজের রিফ্রেশ রেট আছে, সেটা খুব ভালোভাবে তারা পুশ করতে পারে, এবং ডিসপ্লেতে আপনি যদি মুভি দেখেন বা যে কোনো কিছু, হোয়াট এভার ইউ সি অন দ্য স্ক্রিন, ইউ উইল লাভ ইট, লাইক ভেরি কালারফুল, ভিভিড এবং ব্রাইট। তবে ডিসপ্লে ব্রাইটনেস আপনি একদম প্রপার লাইটে খুব ভালোভাবে দেখতে পারবেন, বাট যে প্রবলেমটা আমার কাছে এটা মনে হচ্ছে এটা একটা বাগ হইতে পারে, সেটা হচ্ছে যে যখন লো লাইটে দেখা হয় তখন এই ডিসপ্লেটা অনেক বেশি ডিম করে ফেলে। মাঝে মাঝে আমি ম্যানুয়ালি এটা ব্রাইটনেস বাড়িয়ে নিয়েছিলাম, লাইক লো লাইটে গেলে অনেক বেশি ডিম করে ফেলে, দেখতে আসলেই কষ্ট হয়। এবং এখানে আপনার নিচের দিকে একটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন, এইটা খুবই ফাস্ট এবং খুবই অ্যাকুরেট। তবে প্রবলেমটা হলো এটার পজিশনটা একটু নিচের দিকে, যদি আরেকটু উপরে হইতো, লাইক এই পজিশনে হইতো তাহলে খুবই আর্গোনমিক হইতো, লাইক আনলক করে এক্সপিরিয়েন্সটা ভালো হইতো। তবে এই ফোনটা যখন আপনি ব্যবহার করতে থাকবেন, আপনার মাসেল মেমোরিটা একবার আসলে সেট করে ফেললে আনলক করতে পারবেন ঠিকঠাক মতো। এবং এখানে কিন্তু ফেস লকও কাজ করে। আমার মনে হয় যে সিকিউরিটির জায়গা থেকে বা আনলকের ক্ষেত্রে ইউ উইল এনজয় ফর শিওর। গত বছর কিন্তু তাদের 50 ফিউশনে স্ন্যাপড্রাগনের প্রসেসর ব্যবহার করছিল, বাট এবার তারা মিডিয়াটেকের চিপসেটে চলে গেছে। সো এখানে কিন্তু আপনারা মিডিয়াটেকের 7400 প্রসেসর পাচ্ছেন, এটাও ইন্ডিয়ান ভেরিয়েন্ট। সো এটার গ্লোবাল বা ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট যেটা আছে সেটাতে 7300 প্রসেসরটা রয়েছে। সো এখানে যে 7400 আছে সেটা সামান্য একটু ক্লক স্পিড বেশি, বাট এখানে একটা কমপ্লেন আছে, সেটা হচ্ছে যে এটা যে স্টোরেজ টাইপ, লাইক এই যে প্রসেসরটা ব্যবহার করছে সেটা কিন্তু সর্বোচ্চ UFS 3.1 পর্যন্ত সাপোর্ট করে। সো সেটা কিন্তু বেশ ফাস্ট একটা স্টোরেজ টাইপ, বাট এখানে তারা UFS 2.2 স্টোরেজ ব্যবহার করছে। সো এটা কিন্তু অনেক স্লো। সো যেহেতু এটার প্রসেসরের পোটেনশিয়ালিটি ছিল বা সাপোর্ট ছিল, তাহলে আমার মনে হয় যে স্টোরেজ বেটার দেওয়া উচিত ছিল, বিকজ লং রানে তাহলে বেটার হইতো, লাইক লম্বা সময় ধরে ব্যবহার করতে যে। সো সেটা পাইনি। তবে এখানে আপনারা 8GB বা 12GB র্যামের ভ্যারিয়েন্ট পাচ্ছেন, 256GB বা আরো বেশি স্টোরেজ তো পাবেনই। এবং এখানে কিন্তু 3টা মেজর ওএস আপনারা পাবেন।
পাবেন। এদের যে আপনার ভাইব্রেশনের মোটরটা, হ্যাপটিক ফিডব্যাকটা পিক্সেল ডিভাইসের মতো দারুণ ওএস এর সাথে অপটিমাইজ করা, লাইক হাতের মধ্যে দারুণ একটা হ্যাপটিক ফিডব্যাক আপনাকে দিবে। সো ব্যবহার করতে গেলে মজাটা আছে দারুণ, এবং তাদের সফটওয়্যার হার্ডওয়্যার মিলে তারা একটা ইকোসিস্টেম বিল্ড আপ করার চেষ্টা করতেছে, লাইক আপনার অন্যান্য ডিভাইসের সাথে সিমলেস কানেকশনের সাথে সাথে তাদের এআই এর ফিচার রয়েছে এবং ভেরি ফাস্ট এবং স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাবেন। বিশেষ করে তাদের অপারেটিং সিস্টেমটা বেশ অপটিমাইজ করছে, এবং মটোরোলা যে কোনো ডিভাইস আপনি এখন ব্যবহার করতে গেলে দেখবেন যে তারা অন টাইমে সফটওয়্যার সাপোর্ট দিচ্ছে এবং সফটওয়্যারটা আসলে ভালো অপটিমাইজ করা তাদের প্রত্যেকটা ডিভাইসের সাথে, যে কারণে এই ফোনটা ব্যবহার করতে গেলে লাইক এখন যদি আপনি ডে টু ডে লাইফে ব্যবহার করতে চান, লাইক যে কোনো ধরনের আসলে ক্যাজুয়াল ইউজ করতে চান, আপনি খুবই পারফেক্টলি ব্যবহার করতে পারবেন। তবে মটোরোলার এই ফোনগুলো কখনোই আসলে গেমিং এর জন্য মেইন ফর ছিল না, লাইক আপনি যে হেভি ইউজ করবেন, হেভি গেমিং করবেন তাদের জন্য রিকমেন্ড করবো সেরকম ছিল না। একটা ব্যালেন্স টাইপের, লাইক ভালো ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স দেয়, ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স দেয় এবং সেই সাথে একটা অ্যাভারেজ আসলে গেমিং ডিভাইস। সেই হিসেবে এটা দিয়ে আপনি এখন কিন্তু 60 FPS পর্যন্ত সাপোর্ট পাবেন পাবজিতে। সো গেমিং করতে পারবেন, স্টেবিলিটি খুবই ভালো আছে এবং এবার হিটিং ইস্যুটা বেশ খানিকটা কমছে। লাইক গতবারের ফোনটা বেশ হিট হইতো, এবার তারা আসলে তাদের এই ছোট ফোনটাতেও ভ্যাপর কুলিং চেম্বার আসলে অ্যাড করছে। আমি তো এখন গরমের সিজনে ব্যবহার করলাম, সেই হিসেবে খুব বেশি গরম হয়নি। সো আমার কাছে মনে হয় যে না, স্টিল অনেকটা ইমপ্রুভমেন্ট আপনারা দেখতে পারবেন এবং সফটওয়্যার আপডেটের পাশাপাশি আরো মনে হয় যে আরো অপটিমাইজ হওয়া সম্ভব। সো স্টিল আপনারা যারা আসলে গেমিং করতে চান, যদিও এটা আসলে গেমিং ডিভাইস না, আপনি গেমিং করতে পারবেন, স্টিল ব্যালেন্স টাইপের ডিভাইস হিসেবে ওয়ান অফ দ্য বেস্ট। শুধুমাত্র পারফরমেন্স সেন্ট্রিক ফোন হিসেবে আসলে এটা ভালো না। আমরা আসলে একটা ফোন কিনতে গেলে তো শুধু গেমিং করবো না বা শুধু পারফরমেন্স চাইবো না, সব দিকেই তো আসলে চাই। তো সেই জায়গা থেকে এটা আসলে ভালো আছে। সো চলেন এবার ক্যামেরাতে মুভ অন করি, বিকজ মটোরোলার ফোনগুলো ক্যামেরার জন্য স্পেশালিটি হয়ে থাকে এবং আমি প্রচুর পরিমাণে আসলে আপনাদেরকে মটোরোলার ডিভাইস রিকমেন্ড করি যারা আসলে ক্যামেরা সেন্ট্রিক ফোন চান। সো মটোরোলা এবার কিন্তু এখানে দুইটা ক্যামেরা সেন্সর আপনাকে দিচ্ছে গতবারের মতোই। এখানে 13 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর, 50 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর যেটাতে ওআইএস আছে। সো এবার তারা এক্সট্রা একটা কাজ করছে, সেটা আমি প্রথমেই বলতেছিলাম যে ফ্ল্যাশের নিচে যে আপনারা লেন্সটা দেখতে পাচ্ছেন এটা মূলত একটা এমবিয়েন্ট সেন্সর। সো এমবিয়েন্ট সেন্সরটা যেটা করে, যখন আপনি ছবি তোলেন সেই কন্ডিশনের লাইটিং ডেটাগুলো আসলে কালেক্ট করে, সো সেটা ক্যাপচার করে সেইটার মতো করে ইমেজটাকে প্রসেস করে, যে কারণে আপনি যে কোনো কন্ডিশনের ছবি তুললে সেই কন্ডিশনকে বেস করে আসলে ছবিটাকে অপটিমাইজ করতে পারে। মটোরোলা আসলে খানিকটা পিক্সেল স্যামসাংকে কম্বাইন করে আসলে ফটো প্রসেসিং দিচ্ছে, আর বেস্ট জিনিসগুলোকেই তারা আসলে কম্বাইন করে তাদের ডিভাইসে দিচ্ছে, যে কারণে আসলে এই সময় এসে তাদের ডিভাইসগুলো পপুলার হচ্ছে। কারণ আমরা অ্যাজ এ কনজিউমার হিসেবে যেটা চাই সেটা তারা প্রোভাইড করতেছে। যেমন দেখেন এই যে সেন্সরটা এখানে দেখতে পাচ্ছেন, আলট্রা ওয়াইড থেকে শুরু করে 10x পর্যন্ত জুম করার ক্যাপাবিলিটি পাচ্ছেন এবং এটা ডিফল্ট আপনাকে 0.5x 1x 2x করে ছবি তোলার ক্যাপাবিলিটি দিচ্ছে। সো এখানে আপনি একটা টেলিফটো লেন্স ডেফিনেটলি মিস করতেছেন, বাট স্টিল এই ফোনটা ব্যবহার করতে গেলে আপনাকে মটোরোলা আসলে ওই জিনিসটা ফিল করাবে না, বিকজ যে মেইন সেন্সরটা আছে সেটা তারা খুব ভালোভাবে অপটিমাইজ করতে পারছে, লাইক ইউটিলাইজ করতে পারছে। ভেরি কালারফুল ফেসটাকে খুব ভালোভাবে স্মুথ করতে পারে, আবার গুগলের মতো একদম পারফেক্টলি আসলে আপনার ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে। যে কোনো কন্ডিশনে আপনি জাস্ট ক্লিক করেন, ক্লিক করার পরে প্রসেস করে ছবিটা দেখলে আপনার মনে শান্তি লাগবে এবং স্পেশালি এই ফোনটাতে দেখলে যে কেউ ভাই প্রেমে পড়ে যাবে, লাইক এত কালারফুল দেখা যায়। তবে এই ফোনটা যদি দুর্বলতার কথা বলি তাহলে আমার কাছে মনে হচ্ছে নাইট মুডে খানিকটা দুর্বলতা আছে। সেটা হলো আমি নাইট মুডে এটা দিয়ে ছবি তুলছি এবং নাইট মুডে ছবি তোলার জন্য এটা শুধুমাত্র মেইন সেন্সর এবং আলট্রা ওয়াইড সেন্সরকে ব্যবহার করে। আপনার সেলফি দিয়ে আসলে নাইট মুডে ছবি তোলা যায় না। নাইট মুডের ছবিটা যেটা হচ্ছে যে এটা দিয়ে তুললে ফোনে খুব ভালো আমি দেখছি, লাইক ভেরি কালারফুল, বেশ ডিটেইলও মনে হচ্ছে, বাট যখন আমি পিসিতে নিয়ে দেখলাম তখন দেখলাম যে অনেক ডিটেইল মিস করতেছে। লাইক যখন আপনি ছবিটা একটু জুম করে দেখবেন তখন দেখবেন যে ফেসে কোনো ডিটেইল নাই, খুব আর্টিফেক্ট টাইপের, লাইক ডিজিটাল আর্ট করলে যেমন হয় না এরকম। এই জিনিসটা আসলে নাইট মুডের ক্ষেত্রে এই প্রসেসিংটা একটু বেশি ওভার করে ফেলছে, সো এটা জুম করে না দেখলে বোঝা যায় না। সো ওভারঅল আমি বলতে পারি লাইক নাইট মুডের জায়গাটা বাদে সব জায়গায় এটার পিকচার স্টাইল খুবই দুর্দান্ত। লাইক গতবার তো খুবই ভালো ছিল, সেই জায়গা থেকে আরো বেটার করছে, বিশেষ করে যে কোনো লাইটিং কন্ডিশনের ভালোভাবে ম্যাচ আপ করতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে একদম সুপার কন্ট্রাস্ট থাকে, ফেসের পর যদি একদম লো লাইট থাকে ফেসটা হালকা একটু ডার্ক করে ফেলে এবং উইচ ইজ ভেরি নর্মাল। আমার মনে হয় যে ওই টাইপের কন্ডিশনে সবাই আসলে যে খুব বেশি প্রচুর ছবি তোলে তা নয়। এটা যদি আপনি পোর্ট্রেটে আসেন, পোর্ট্রেটে আসলে এটা মজা পাবে। মটোরোলা এই কাজটা সবসময় করে, তাদের যে মেইন সেন্সরটা আছে সেটাকে ফুল পোটেনশিয়ালিটিটা তারা আসলে দেয়। এখানে আপনার ডিফল্ট ফোকাল লেন্থ পাবেন 24mm, 35mm এবং 50mm। কোনো ধরনের ফোকাল লেন্থ কিন্তু আপনি পোর্ট্রেট তুলতে গেলে মিস করতেছেন, আর পোর্ট্রেট তুলতে গেলে সবসময় টাইট ফোকাল লেন্থ দরকার, সেটা এখানে পাচ্ছেন। এবং পোর্ট্রেটের যে ডিটেইল ভাই নেক্সট লেভেলের, ব্লার এজ ডিটেকশন আগের থেকে আরো পারফেক্ট হয়েছে, বিশেষ করে 50 সিরিজের থেকে এখানে 60 সিরিজে এসে দারুণ হয়েছে। আর ব্যাকগ্রাউন্ডের ব্লার দেখলে ভাই মনটা ঠান্ডা হয়ে যায়। লাইক আপনি দেখেন রাতের বেলা ছবিগুলো দেখেন কত সুন্দর ক্রিমি ব্যাকগ্রাউন্ড এবং এজ ডিটেকশনও খুবই দারুণ আছে। লাইক একদম পারফেক্ট তো না, স্মার্টফোনের এজ ডিটেকশন আসলে সবসময় সফটওয়্যার প্রসেস হয়ে থাকে, তো সো বেশি কমপ্লেক্স জায়গা থাকলে আসলে একটু মিস করে এবং উইচ ইজ ভেরি নর্মাল। আপনি স্যামসাং এর লাখ টাকা দামের ফোনগুলো তো এই প্রবলেমগুলো পাবেন, বাট আপাত দৃষ্টিতে যদি আপনি জাস্ট পোর্ট্রেটের কথা বলেন
বলেন এখানে টেলিফটো লেন্স না থাকলেও ভাই ওয়ান অফ দ্য বেস্ট লেভেলের পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স এটাতে পাবেন। তবে রাতের বেলায় যখন আপনি পোর্ট্রেট তুলতে যাবেন তখন আপনি যদি ছবিটা জুম করে না দেখেন আপনার কাছে ভালো লাগবে, বাট জুম করে দেখলে ওই যে ডিজিটাল আর্ট ইফেক্টের ব্যাপারটা স্টিল দেয়ার। লাইক ওই ছবিটা যদি আরেকটু বেটার শার্প করতে পারতো, লাইক স্যামসাং এর মতো যেমন টেক্সচার ধরে থাকার পাশাপাশি যদি একটু বেটার ডিটেইল করতে পারতো সেটা ভালো হইতো। তবে ওই জিনিসটা আপনারা একটু এডিট করে লাইক যদি ছবিটা তুলে একটু শার্পনেস বাড়াই দেন তাহলে দেখবেন যে এটা খানিকটা ঠিক হয়েছে। বাট স্টিল আমার কাছে মনে হয় যে নাইট মুডের পোর্ট্রেট এবং ছবিতে আরেকটা ইমপ্রুভমেন্ট দরকার, যে জায়গায় আসলে মোটরোলা একটু আসলে পিছিয়ে আছে। সেলফি ক্যামেরাটা যদি আসি, এখানে 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে এবং সেলফি ক্যামেরাটা ভাই দুর্দান্ত। তবে সেলফির ক্ষেত্রে যেটা হচ্ছে নাইট মুডে আপনারা সেলফি তুলতে পারবেন না, এবং নাইট মুডে যেসব জায়গা আসলে সেলফি তোলার দরকার হয় বা এটাতে আসলে নাইট মুড যে জায়গায় দুর্বল বোধ করে সেই জায়গায় আসলে ন্যাচারালি আমাদের তেমন সেলফি তোলা লাগে না। সো অ্যাজ এ রিভিউয়ার হিসেবে আমার আসলে মেনশন করা উচিত যে এটাতে নাইট মুডে সেলফি নাই। তবে স্টিল আপনি যখন একটু প্রপার লাইট পাবেন বা যখন ফেসে আসলে লাইট পড়বে তখন ভাই একদম পারফেক্ট সেলফি পাবেন। আর যদি ভিডিও কল করেন, ভিডিও কলের এক্সপিরিয়েন্স বিশেষ করে আমার বেশি ভালো লাগছে। তবে ভাই মোটরোলার একটা ইম্পর্টেন্ট জিনিস ক্যামেরা সেগমেন্টে এবারও কিন্তু ঠিক হয়নি, বিশেষ করে তাদের গতবারে যে 50 সিরিজ ছিল সেটা যে কোনো মডেল হোক না কেন তাদের ক্যামেরা অ্যাপসটা অনেক স্লো ছিল এবং লেন্স সুইচ করতে গেলে অনেক ডিলে হইতো, যেটা অ্যান্ড্রয়েড 15 আসার পরে একটু ফাস্ট হয়েছে। বাট এই যে মোটরোলা S60 ফিউশনটা, এই ফোনটা ব্যবহার করতে যে আগের মতো ক্যামেরা সেগমেন্টে অত বেশি হ্যাং বা অত বেশি ডিলে হয়নি। তবে একটা প্রবলেম আমি পেয়েছি, এটা আমার কাছে ব্যবহার করতে যে 2 বার হয়েছে, ক্যামেরা অ্যাপসটাই হ্যাং হয়ে গেছে। বিশেষ করে যখন ভিডিও করতে যে আমি একটা ভিডিও কেটে দিয়ে আর একটা ভিডিও লেন্স শিফট করতে যাচ্ছি তখন দেখতেছি যে ভাই লেন্স দাঁড়ায় গেল এবং ক্যামেরা হ্যাং হয়ে গেল। একটা ভিডিও ক্লিপ নিয়েছি, এটা আপনারা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। তবে গতবারের মতো যে ক্যামেরা অ্যাপসটা কন্টিনিউয়াসলি আসলে একটু স্লোয়ার ফিল হইতো সেটা এবার হয়নি। সো সেই দিক থেকে একটু ইমপ্রুভমেন্ট থাকলেও স্টিল ক্যামেরা সেগমেন্টে কিন্তু আসলে মোটরোলা এই অ্যাপসের ব্যাপারে ফল বিহাইন্ড। এই ফোনটা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K 30 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন এবং ফুল এইচডি 60 fps পর্যন্ত, এবং সব লেন্স শিফট করে করে আপনারা 4K ভিডিও করতে পারবেন। তবে প্রবলেম একটা আছে, সেটা হচ্ছে যে এখন যে আলট্রাওয়াইড সেন্সরে দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আমি মেইন সেন্সরে শিফট করি তাহলে খানিক সময় ডিলে হবে এবং আমি যে কন্টিনিউয়াসলি কথা বলতেছি এটার অডিওটাও কেটে যাবে। আমি একটু কথা বলতে দেখালাম তো দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু অনেকখানি কথা কেটে গেছে এবং ভিডিও কিন্তু কোয়ালিটি ভালো আছে, যেমনটা এখানে শিফটিং বাদে লেন্স শিফটিং বাদে এমনি ভিডিও কোয়ালিটি কিন্তু খুবই ভালো আছে। সো যারা আসলে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে চান তাদের যদি বাজেট সেগমেন্টের কথা বলি তাহলে এই বাজেট সেগমেন্টে আপনারা যদি শুধুমাত্র ইন্ডিভিজুয়াল লেন্স ধরে ধরে ভিডিও করেন তাহলে এটাতে খুবই ভালো কোয়ালিটি এবং ভালো স্টেবিলিটি পেয়ে যাবেন। তবে এখানে আপনারা সিনেম্যাটিক মোডের ভিডিওর ফিচারটা মিস করবেন, বাট আমার কাছে মনে হয় যে সেটার থেকেও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে ভিডিও কোয়ালিটিটা ভালো থাকা। সো এখানে ডিজিটালি জুম করেও ভিডিও করতে পারবেন। আর একটা জিনিস হচ্ছে এটা দিয়ে আপনারা ম্যাক্রো ভিডিও করতে পারবেন। ম্যাক্রো ভিডিওর একটা স্যাম্পল এখানে আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সিনেম্যাটিক কোয়ালিটির ম্যাক্রো ভিডিও কিন্তু আপনারা করতে পারবেন। এবং এটার সেলফি ক্যামেরা একটা ভিডিও স্যাম্পল দিয়ে দিই, তার আগে একটু স্ট্যাবিলিটি আপনাদেরকে একটু দেখাই। এখানে একটু দৌড়ায় যায় আমি। সো স্টেবিলিটি দেখতে পারলেন, হোপফুলি একটা আইডিয়া আপনারা পাবেন টোটাল ভিডিও স্যাম্পল দেখে। এখানে সর্বোচ্চ আপনারা 4K 30 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন। সো ভিডিও কোয়ালিটি দেখে একটা আইডিয়া আপনারা পাচ্ছেন। তবে একটা জিনিস হচ্ছে যে মোটরোলার ফোনগুলোতে আমি এর আগেও বলছিলাম যে ক্যামেরা অ্যাপসটা কিন্তু খানিকটা স্লো, খানিকটা হ্যাং ল্যাগ হয়। সো এবার সেই হ্যাং ল্যাগের ব্যাপারটা খানিকটা কমছে, লাইক লেন্স শিফটিং করতে গেলে একটু স্লোয়ার মাঝে মাঝে হয়, কিন্তু এটা আগে থেকে অনেক কমছে। তবে ওভারঅল মিলিয়ে ভিডিওগ্রাফির এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, আপনি ব্র্যান্ড নিউ সেগমেন্ট হিসাবে যদি করেন তাহলে ডেফিনেটলি ভিডিওর এক্সপিরিয়েন্স ভালো আছে। তবে কন্টিনিউয়াসলি জুম করে ভিডিও করার ক্ষেত্রে আসলে এটা ঠিক নাই, বাট আপনি যদি সেন্সর বাই সেন্সর ভিডিও করেন তাহলে এটা ঠিকঠাক আছে আর কি। সো ফাইনালি মুভ অন করতে যাই এটার ব্যাটারিতে। এটাতে 5500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আছে যেহেতু এটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট। তবে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট যেটা সেটাতে 5200 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আছে। তবে একটা জিনিস আসলে অবিশ্বাস্য, এখন তো সব ফোনে সিলিকন কার্বনের ব্যাটারি ব্যবহার করতেছে এবং ছোট ছোট ফোনে বেশি সাইজের ব্যাটারি দিচ্ছে, বাট একটা জিনিস দেখেন এখানে কিন্তু আসলে সিলিকন কার্বনের ব্যাটারি ব্যবহার করেনি, বাট স্টিল এত ছোট লাইট এবং কম্প্যাক্ট একটা ফোনে 5500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, এবং সেটা সত্যিই অবিশ্বাস্য লাগে। মনে হয় যে এটা সত্যিই কি তাই। এবং এইটার আপনারা 68 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারবেন। আর ব্যাটারি ব্যাকআপ ভাই শেষ করতে পারবেন না একদিনে। লাইক এখন ফোন কিনলে আপনি যে কোনো ফোন কেনেন ব্যাটারি ব্যাকআপের জায়গা থেকে আসলে সব ফোন ম্যাচিউর হয়েছে। সো এটা দিয়ে আপনি ইজিলি 6, 7, 8 ঘন্টা ইভেন 9 ঘন্টা পর্যন্ত আপনার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং আপনার ইউজার প্যাটার্ন
অনুযায়ী আসলে ব্যাটারি ব্যাকআপটা তো ডিপেন্ড করে, বাট স্টিল আপনি যদি হেভি ইউজারও হয়ে থাকেন তাহলেও একদিন পার করে ফেলতে পারবেন। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে ইস্যুস নাই। সো ফাইনালি এটা কি আসলে 30-35 হাজার টাকা বাজেটের মধ্যে গতবারের মতো একটা বাংলাদেশে আসলে একদম ক্যামেরা কিং হিসাবে পপুলার হইতে পারবে কিনা? এখনো পর্যন্ত বলতে পারি যে যতগুলো ফোন ব্যবহার করছি মটোরোলার ফোন হিসেব তো বাদেই, অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করলে ব্যালেন্স ডিভাইস হিসেবে এটা ওয়ান অফ দ্য বেস্ট ডিভাইস। ওয়ান অফ দ্য বেস্ট বলতে আরো বেস্ট মটোরোলারই আরো আছে, লাইক আপনি এই বাজেটে মটোরোলা এজ 50ও পেয়ে যাবেন, সেখানে ডেডিকেটেড টেলিফটো লেন্স আছে। সো আমি বলতে পারি যে এই ফোনটা প্রচুর বিক্রি হবে এবারও, এবং মটোরোলার অন্যান্য যেসব ফোনগুলো আছে সেগুলো কিন্তু ভাই দুর্দান্ত লেভেলে জনপ্রিয় হতে যাচ্ছে। প্রাইসের হিসেব যদি করেন, আপনি ক্যামেরার হিসেব যদি করেন, আপনি ডিসপ্লের হিসেব যদি করেন, ব্যাটারি ব্যাকআপের কথা যদি চিন্তা করেন, জাস্ট তারা আসলে পারফরমেন্স সেগমেন্টে একটু দুর্বলতা থাকছে, হাই এন্ড লেভেলের প্রসেসর ব্যবহার করতেছে না, প্রোটেকশনের ব্যাপারটা তাদের আসলে একটু গুরুত্ব দেওয়া উচিত। বিশেষ করে ইকো লেদারের ফিনিশটা তাদের একটা সিগনেচার জিনিস হয়েছে, বাট স্টিল যখন আমরা একটা ফোন কিনবো 3-4 বছর যখন ব্যবহার করতে চাইবো তখন আসলে ডেফিনেটলি উই শুড এক্সপেক্ট লাইক এখানে যদি গ্লাস ব্যাক হয় তাহলে পারফেক্ট হয়। এটাই ছিল মূলত আমার মোটরোলা S60 ফিউশনের পার্সোনাল এক্সপিরিয়েন্স। আপনারা, আমি জানি না কেউ ব্যবহার করেন কিনা, ব্যবহার করলে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাইতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।